সিঁদুরে শাড়ি পরা মেয়ে, চোখে প্রখর দৃষ্টি, হাতের আঙুলগুলো সব সময়ের জন্য যেন সজাগ। সূর্য ওঠার অনেক আগেই আটচালার নিচে এসে বসে যায়। মাছের মসৃণ চামড়ার ভেতর সযত্নে তুলে রাখা তুলোগুলো বের করে আনে। টাকু ঘুরিয়ে গভীর মনোযোগে সুতো কাটে। এ সুতো কাটতে প্রয়োজন ঠান্ডা আর ভেজা আবহাওয়ার। তাই সকাল 9টা-10টার রোদ যখন বাতাসকে গরম করে দেয়, তখন থামিয়ে দিতে হয় কাজ। আবার শুরু হয় বিকেলের নরম রোদে। এই সূক্ষ্ম মসৃণ সুতো সবাই কাটতে পারত না। জেমস টেলর নামে একজন ইংরেজ তার দেখা ঢাকার উপর একটা বই লিখেছিলেন। সেখানে তিনি উল্লেখ করেছেন 1800 সালে ঢাকায় মাত্র 3 জন, সোনারগাঁয়ে 6-7 জন, জঙ্গলবাড়ি ও বাজিতপুরে প্রায় 20 জন উপযুক্ত নিপুণ সুতো কাটুনি ছিল। এই সুতোগুলো ধীরে ধীরে অনেক পদ্ধতিতে, অনেক যত্নে, অনেক কষ্টে, অনেক নিপুণতায় আশ্চর্য সূক্ষ্ম সুতিবস্ত্রে রূপ লাভ করত। দেখে যেন মনে হয় এসব কাপড় মানুষের হাতে বোনা নয়, এ যেন জাদুর কাপড়। এর নাম মসলিন। মসলিন শুধু কাপড় নয়, এ যেন বাঙালির রুচি, ধৈর্য ও চারুত্ববোধের দৃষ্টান্ত। আর তাই তো অবাক বিস্ময়ের দৃষ্টি মসলিনের ভাঁজে ভাঁজে আটকে গেছে বিদেশি পর্যটকদের চোখ। মসলিনের রূপ গুণমুগ্ধ পর্যটকদের উচ্ছ্বাস তাই ধরা পড়েছে ইতিহাসের পাতায়। মুঘল যুগে বাংলায় মসলিন শিল্পের ঐশ্বর্যের কথা শোনা যায়, কিন্তু ইতিহাসের পাতায় দৃষ্টি বুলিয়ে কোনো নিষ্ঠাবান পাঠক আবিষ্কার করবে আরও অনেক কাল আগে থেকেই মসলিন বাংলার ঐতিহ্যের সাথে মিলেমিশে একাকার হয়ে আছে। এদিক থেকে প্রাচীন নিদর্শন 1 শতকে প্রকাশিত গ্রিক পর্যটক প্লিনির পেরিপ্লাস অব দি এরিথ্রিয়ান সি গ্রন্থ, এখানে সর্বোৎকৃষ্ট মসলিন হিসেবে গেনজেটিক বা গঙ্গাজলি নামের মসলিনের কথা বলা হয়েছে। 2 শতকে টলেমি, 5 শতকে ফাহিয়ান, 7 শতকে হিউয়েন সাং, 9 শতকে সুলাইমান, 13 শতকে মার্কোপোলো প্রভৃতি ভ্রমণকারী এদেশের সূক্ষ্ম কাপড়ের কথা উল্লেখ করেছেন। এদের মধ্যে আরব ভূগোলবিদ সুলাইমানের মতে বাংলার কাপড় এত সূক্ষ্ম ছিল যে 40 হাত লম্বা ও 2 হাত চওড়া এক টুকরো কাপড় একটি ছোট আংটির ভেতর দিয়ে সহজেই নাড়াচাড়া করা যেত। 14 শতকে ইবনে বতুতা 2 দিনার মূল্যের সূক্ষ্ম সুতি কাপড় ক্রয়ের কথা উল্লেখ করেছেন। মূল্য ও সূক্ষ্মতার বর্ণনায় একে মসলিন বলে অনুমান করা যায়। 15 শতকের গোড়ার দিকে চৈনিক দূতের দোভাষী মাহুয়ান তার ভ্রমণ কাহিনীতে 5-6 রকমের সুতি বস্ত্রের নাম ও পরিমাণ উল্লেখ করেছেন, যেমন পিচি, মন্তেচি, শতউর, হিংপে, তুংতুলি, মহেমলে প্রভৃতি। মহেমলে সম্ভবত মসলিনের সাথে অভিন্ন। 16 শতকের শুরুর দিকে পর্তুগিজ পর্যটক বারবোসা ডুরিয়া ও সাদা মসলিনের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি সরবেতি নামের মসলিন বস্ত্রের কথা উল্লেখ করেছেন। 16 শতকের শেষ দিকে রাল্ফ ফিচ সোনারগাঁওয়ে সর্বোৎকৃষ্ট কাপড় তৈরি হতো বলে উল্লেখ করেছেন। তার সর্বোৎকৃষ্ট কাপড়কে মসলিন বলে ধরে নেওয়া হয়। 17 শতকের প্রথম ভাগে পর্যটক সেবাস্তিন মান্ড্রিকের বর্ণনায় জানা গেছে যে ঢাকার অতি সূক্ষ্ম মসলিন পারস্য, তুরস্ক, খোরাসান প্রভৃতি স্থানে রপ্তানি হতো। এসব মসলিনের দৈর্ঘ্য ছিল 50 থেকে 60 গজ, প্রস্থ 2 গজ। এর পাড়ে সোনা, রূপা ও সিল্কের জরির কাজ করা থাকত। তিনি বলেন, 1 খণ্ড বাঁশের চোঙে পুরে বিদেশে এই কাপড় চালান দেয়া হতো। এই শতাব্দীরই শেষ দিকে পর্যটক মানুচি ও টারভানিয়ার উভয়েই ঢাকার বন্দরে সূক্ষ্ম সুতিবস্ত্র রপ্তানির কথা বলেছেন। টারভানিয়ারের মতে এদেশীয় খাস মসলিন ও বুটিদার সুতিবস্ত্র পারস্য ও ইতালিতে রপ্তানি হতো। 18 শতকে ওলন্দাজ পর্যটক স্টাভোরিন বাংলাদেশের যেসব বস্ত্রের কথা উল্লেখ করেছেন সেগুলোর মধ্যে মলমল, তঞ্জেব মসলিন পর্যায়ভুক্ত ছিল। মসলিনের সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হচ্ছে এর অতি সূক্ষ্ম সুতো। অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এই সুতো পরীক্ষা করে দেখা গেছে যে তার চুলের মতো দড়ি সদৃশ ছিল এবং এ থেকে অনেক আঁশ বেরিয়ে আসছে।
এই সূক্ষ্ম সুতোর ব্যাস 1 ইঞ্চির 1,000 ভাগের 1 ভাগ পর্যন্ত হতো। সুতরাং একটু ভাবলেই বোঝা যাবে যে এত সূক্ষ্ম সুতোর নিপুণ হাতের বুননিতে কি মিহি কাপড়ই না বেরিয়ে আসতো, আর অবাক করত দেশ বিদেশের মানুষকে। এ যেন মানুষের হাতে গড়া নয়, মসলিন যেন আসলেই জাদুর কাপড়। সম্রাজ্ঞী নূরজাহানের কথা কে না জানে। মোগল সম্রাট জাহাঙ্গীরের বিদুষী বেগম। রূপে গুণে তিনি ছিলেন অনন্যা, সূচিশিল্পে দক্ষ ছিলেন এই সম্রাজ্ঞী। তাই তিনি মসলিনের প্রকৃত মর্যাদা বুঝতে পেরেছিলেন। ঢাকার মসলিন শিল্পের উন্নয়নের জন্য নূরজাহান যথেষ্ট সহযোগিতা করেছিলেন। সে যুগে মসলিন ছিল অত্যন্ত বিলাসী দ্রব্য, খুব দামি বলে যে কেউ ব্যবহার করতে পারত না। সম্রাট জাহাঙ্গীরের সময় আবরুয়া নামের মসলিনের কথা শোনা যায়। দৈর্ঘ্যে 5 গজ ও প্রস্থে 1 গজ আবরুয়া মসলিন 400 টাকায় বিক্রি হতো। মোগল যুগে মির্জা নাথান নামের একজন মোগল কর্মচারী ও লেখক বাহারেস্তানি গাইবি নামে একটি ফার্সি গ্রন্থ লিখেছিলেন। তার দেখা এ সময়ের বাংলাদেশের ছবি পাওয়া যায় বইটিতে। তিনি মালদহে 4,000 টাকা মূল্যের 1 খণ্ড মসলিন বস্ত্র ক্রয়ের কথা উল্লেখ করেছেন। অত্যন্ত সূক্ষ্ম ও মসৃণ করতে হতো বলে মসলিন তৈরিতে সময় লাগতো অনেক। বিশেষ ধরনের তাতে 2 মাসে 1 খণ্ড মসলিন তৈরি হতো। তাঁতি একা হলে 3 মাস পর্যন্ত সময় লেগে যেত। সুতো কাটা কারিগরদের আয় সে সময়ের বিচারে মন্দ ছিল না। একজন সুদক্ষ মেয়ে সুতো কাটিয়ে সারাদিন সুতো কাটার কাজে নিয়োজিত থেকে মাসে 3 টাকা পর্যন্ত আয় করতে পারত। একজন মধ্যম মানের দক্ষ মেয়ে সুতো কাটিয়ে 2 টাকা ও একজন সাধারণ মানের দক্ষ মেয়ে 12 থেকে 14 আনা আয় করতে পারত। উত্তম, মধ্যম ও সাধারণ শ্রেণীর তাঁতিরা মাসে যথাক্রমে 5, 4 ও 3 খণ্ড ঝুল রুমাল তৈরি করতে পারত। প্রতি খণ্ডে মজুরি পেত যথাক্রমে 1 টাকা 8 আনা, 1 টাকা 4 আনা ও 1 টাকা করে। তবে অভিযোগ পাওয়া যায় যে বিভিন্ন সময়ে সরকারি কর্মচারীরা তাঁতিদের ন্যায্য পাওনা থেকে ঠকাতো। মসলিন শিল্পীদের বেশিরভাগই ছিল হিন্দু শ্রেণীর। এরা ঢাকার ডেমরা, সোনারগাঁও ও জঙ্গলবাড়িতে মসলিন শিল্প গড়ে তুলেছিল। তবে সোনারগাঁয়ে তাঁতিদের মধ্যে মুসলমানের সংখ্যা ছিল বেশি। এই যে মসলিন, যার রূপ ও গুণ ছড়িয়ে পড়েছিল দেশ থেকে দেশান্তরে, তাকেও শেষমেশ ধরে রাখা গেল না। একসময় ধীরে ধীরে ক্ষয়ে যেতে লাগলো এদেশের অনন্য গৌরব মসলিন শিল্প। সে সময়ের সামাজিক অর্থনৈতিক অবস্থায় এলো অনেক বড় পরিবর্তন। রপ্তানি বাণিজ্যে এলো আঘাত, তাঁতিদের মধ্যে নেমে এলো সর্বনাশা ঝড়। এখন আর ক্রেতা বড্ড বেশি নেই, তাই গুটিয়ে ফেলতে হলো শিল্প কেন্দ্রগুলো। তারপর একদিন মসলিনের শিল্পখ্যাতি হয়ে গেল ইতিহাস। গৌরবের ঐতিহ্য হয়ে এক বুক অহংকার নিয়ে দাঁড়িয়ে রইল ইতিহাসের পাতায় আর গল্পকথার কথামালায়। মূলত পলাশির যুদ্ধের পর ইংরেজরা ক্ষমতায় আসা থেকেই মসলিনের ওপর আঘাত আসতে শুরু করে। মসলিনের উল্লেখযোগ্য ক্রেতা ও পৃষ্ঠপোষক ছিলেন দিল্লির বাদশাহ, বিভিন্ন অঞ্চলের নবাব আর ভারতীয় ধনিক শ্রেণী। ইংরেজ শাসনামলে এরা বিচ্ছিন্ন হয়ে পড়েন। তাদের মসলিন সংগ্রহ বন্ধ হয়ে যায়। 1765 সালে ইংরেজদের দেওয়ানি লাভের পর তারা আরও বেশি ক্ষমতাশালী হয়ে ওঠে। প্রতিযোগিতায় টিকতে না পেরে আর্মেনীয়, মোগল, পাঠান, গ্রিক, ফরাসি প্রভৃতি বিদেশি বণিকরা তাদের ব্যবসা গুটিয়ে ফেলেন। তাই মসলিনের রপ্তানি বাণিজ্য সংকুচিত হয়ে আসে। 1817 সালে ইউরোপে ঢাকায় মসলিন রপ্তানি প্রায় বন্ধ হয়ে যায়। যন্ত্রচালিত সুতোকল দেশীয় তাঁতের উপর আরেকটি বড় আঘাত হানে। 1824 সালে ঢাকায় কলে তৈরি সুতো প্রবেশ করে। এগুলো এত সূক্ষ্ম আর বিলাসী ছিল না, তবে দামে খুব সস্তা ছিল। ফলে মসলিন দ্রুত বিপর্যয়ের সম্মুখীন হয়। ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতার কারণে ইংরেজ ব্যবসায়ীরা মসলিনের শত্রু হয়ে পড়ে। শুরু থেকেই তারা তাঁতিদের উপর নানা রকমভাবে অত্যাচার চালাতে থাকে। প্রচলিত আছে যে যাতে করে ঢাকার নিপুণ তাঁতিরা আর মসলিন বুনতে না পারে, তাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা তাঁতিদের হাতের আঙুল কেটে দিত।
ফলে তারা বাধ্য হয়েই এই পেশা ছেড়ে দিয়ে অন্য কোনো পেশায় নিয়োজিত হয়েছিল। সে যেসব কারণেই হোক, ঘটনাটি সত্য যে এককালের জাকালো শিল্প মসলিন এখন কোনো বিলাসীর ঘরে অথবা জাদুঘরে সংগৃহীত একটি দ্রব্য। মসলিনের ঐতিহ্য আর যাই হোক, অন্তত বাঙালির রুচিবোধ, শিল্পবোধ এবং ঐশ্বর্যের একটি প্রামাণ্য দলিল হয়ে রয়েছে। আমাদের অহংকার হয়ে আছে মসলিনের কথা, মসলিনের ইতিহাস।